কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আরও একটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আমাদের আজকের যে টপিকটা দিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের আরও একটি চ্যাপ্টার, যার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। সো আমি যদি একটু বলি, এই চ্যাপ্টারে আমাদের তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ক্ষমতা ও শক্তি, এই তিনটা পার্ট। সো আমরা ফার্স্টেই জানার চেষ্টা করব পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে। সো আমি যদি একটু বলি, কাজ জিনিসটা হইতেছে যে ধরো তোমার কাছে একটা বস্তু আছে এরকম। তো ধরে নাও এটা একটা বস্তু। তুমি যদি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করো, তাহলে কি হবে? এই বস্তুটা কিছুক্ষণ পরে কোনো একটা ডিস্টেন্সে গিয়ে থেমে যাবে, তাই না? ধরো এটা হইতেছে শেষ পর্যন্ত এস ডিস্টেন্স পর্যন্ত গেল। তাহলে এই যে তোমার একটা ডিসপ্লেসমেন্ট হইলো বা একটা যে সরণ হইলো, এটাকে আমরা কি বলতে বলতে পারবো যে এতটুকু পরিমাণে কাজ হয়েছে। তাহলে ব্যাপারটা হয়ে যায় এরকম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির সরণ ঘটে, তখনই গিয়ে আমরা কাজের কোনো একটা একক পাবো। তাহলে সেই বল ও বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। ব্যাপারটা হইতেছে, আমরা যখন পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো একটা একককে ডিফাইন করতে যাই বা কোনো একটা জিনিসকে আমরা ডিফাইন করতে যাই, অবভিয়াসলি মাথায় রাখা লাগবে যে আমরা এমন কোনো কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস পাবো যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কাজটি হইতেছে কি হইতেছে না। ফর্সে আমি এখন একটা ফোর্স প্রদান করলাম, ধরে নাও এটা একটা দেয়াল, ঠিক আছে? ধরো আমি একটু দেয়ালটা একটা আঁকি। ধরে নাও এটা একটা তোমার দেয়াল। তো ধরো তুমি এই দেয়াল বরাবর প্রচুর পরিমাণে কি করতেছো, ফোর্স দিতেই আসো, ঠিক আছে? ধরো এটা তোমার হইতেছে, তুমি ধরো ফোর্স দিতেই আসো, বাট এই দেয়ালের যে পরিমাণ রেজিস্ট্যান্স, এটার কারণে সে কিন্তু সামনের দিকে আর আগাচ্ছে না, রাইট? তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় এই যে ফোর্সের ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে ফোর্স কি আসলেই কাজ করতেছে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বিকজ যখন তুমি পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো একটা জিনিসের বা কোনো একটা ঘটনার, তুমি যদি কোনো বাহ্যিক কোনো এটার মানে কি বলতাম যে বাহ্যিক কোনো দর্শন যদি না পাও বা বাহ্যিকভাবে তুমি যদি দেখতে না পারো, তাহলে অবভিয়াসলি বুঝে নিতে হবে যে সেই জিনিসটার কোনো এফেক্টই ছিল না। সো তুমি যখন একটা ফোর্স দিচ্ছ, আমরা কিভাবে করে বুঝবো যে এই ফোর্সটা ঠিকভাবে করে ইমপ্লিমেন্ট করা হয়েছে? তখনই কি বুঝতে পারবো যখন কি ফোর্সটা একটা আমাকে বাহ্যিক সরণ দিচ্ছে, বা একটা সরণ হইলে আমি বুঝতে পারবো ফাইন যে ফোর্সটা ইমপ্লিমেন্ট হয়েছে কি হয় না। আবার ধরো ব্যাপারটা এরকম হইলো যে তুমি একটা বস্তুকে ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে তুমি ধরো, ধরে নাও এটা একটা এ পয়েন্ট, তুমি ধরো এই বস্তুটাকে এখান থেকে ধাক্কা দিয়ে ধরো বি পয়েন্টে নিছো, বাট তুমি বি পয়েন্টে নিয়ে আবারও কি করছো, এ পয়েন্টে নিয়ে আসছো, ঠিক আছে? তো তুমি এখান থেকে নিয়ে আবারও এই পয়েন্টে নিয়ে আসছো। যদি এরকম কোনো কাহিনী হয়, তাহলে আমাকে বলো যে একটা মানুষ কিভাবে করে যে একটা তোমার ইমপ্লিমেন্টগুলো বুঝে থাকে। সে যেটা করে যে ধরো প্রথম অবস্থায় সে একটা জিনিস দেখে যায়, এরপর ধরো চোখ বন্ধ করছে, তারপর গিয়ে একদম শেষ অবস্থায় গিয়ে সে চোখটা খুলে এবং দেখে সেটা কোন অবস্থায় রয়েছে, এবং সেটার উপর বেস করে আমরা কি করি, সেটার উপর বেস করে আমরা হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশনটাকে আমরা যাচাই করার চেষ্টা করি। সো তুমি দেখতেছো যে এ থেকে বি পয়েন্টে গেছে, আবার বি থেকে এ পয়েন্টে আসে, দ্যাট মিনস আলটিমেটলি এটা ডিসপ্লেসমেন্ট কত? এটা ডিসপ্লেসমেন্ট বা সরণ হইতেছে জিরো। যেই মুহূর্তে সরণ জিরো, তখন আমি বুঝতে পারতেছি আচ্ছা এই ফোর্সের ইমপ্লিমেন্টেশন আসলে কি হয় নাই। তাহলে আমরা বলতে পারি এই পার্টিকুলার জায়গাতেও ফোর্সের ইমপ্লিমেন্টেশন হয় নাই। তাহলে এই দুটো ক্ষেত্রের মধ্যে যখন ফোর্সের কোনো ইমপ্লিমেন্টেশন তুমি পাইতেছো না, তখন আমরা বুঝতে পারি যে যখন তোমার ফোর্সের ইমপ্লিমেন্টেশন হয় না, তখন সেটার কোনো ক্ষমতা থাকে না। দ্যাট মিনস আমরা বলতে পারি যে সেটার কোনো কাজ হয় না। কাজ সেটাই যখন তুমি
একটা ফোর্সের ইমপ্লিমেন্টেশন পাবা। বুঝতে পারছি? ওকে, এখন ভাই তাহলে আমরা কিভাবে করে এটা ম্যাথমেটিক্যালি আইডেন্টিফাই করব? দেখো আমি যদি একটু সত্য কথা বলি যে আসলে আমাদেরকে যেটা শেখানো হয় এসএসসিতে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, অনেকেই শুনছো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এই জিনিসটা না মানে সত্য না, মানে এটা সবসময় এরকম হয় না। কারণ সবসময় যে আমি তোমাকে একেবারে এরকম সোজাসুজিভাবে কোনো একটা ফোর্স দেবো ব্যাপারটা এমন না। হইতে পারে তুমি ধরো একটা ফুটবল খেলতেছো, ধরো এটা নাও একটা ফুটবল, ঠিক আছে, এটা একটা ফুটবল ধরে নাও। তুমি ধরো ফুটবলটাতে কিক মারতেছো, তাই না? ফুটবলটা যখন আমরা কিক মারি তখন আমরা কীভাবে করে মারি? আমরা কি সোজাসুজি মারি এবং সোজাসুজি চলে যায়? না, আমরা ধরো একটু অ্যাঙ্গুলার ভাবে করে মারি নিচের দিক বরাবর, তারপর কি এটা সোজা বরাবর যাইতেছে, ব্যাপারটা এরকম হয়, তাই না? সো এই যে তোমার ফোর্সটা তুমি অ্যাঙ্গুলার ভাবে করে দিতেছো, তখন কিন্তু তোমার ওয়ার্কটা তুমি ওই যে লিনিয়ার বরাবর হিসাব করতে পারবে না। সো আমাদের এই ফর্মুলা যেটা আমরা ইউজ করি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, যেটা আমাদের সংজ্ঞা অনুযায়ী আসে লিনিয়ার বরাবর শুধুমাত্র কাউন্ট করা যাবে। আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা শুধুমাত্র লিনিয়ার পড়বো, বাট স্টিল তোমাদের যদি কারো আগ্রহ থাকে তাহলে তোমরা এই পার্টটুকু দেখতে পারো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এসটা আসলে আসছেই বা কেমনে, ঠিক আছে? সো যাদের ইচ্ছা নাই তারা চাইলে স্কিপ করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা চলো আমরা দেখার চেষ্টা করি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এসটা কোত্থেকে আসছে। দেখো আমি যদি বলি কাজের এক্স্যাক্ট সংজ্ঞাটা কি, কাজের এক্স্যাক্ট সংজ্ঞা হইতেছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। এখন ভাই সরণের উপাংশ জিনিসটা কি কোশ্চেন আসতে পারে? ধরে নাও এটা তোমার কাছে একটা চিত্রটা যখন আঁকতেছি ঠিকভাবে করে আর কি, ধরে নাও এটা একটা তোমার কাছে রেখা আছে, ঠিক আছে? আর ধরে নাও যে এটা তোমার একটা এক্স এক্সিস, একটু বড় করে আঁকি। হুম, আর ধরে নাও এটা তোমার একটা ওয়াই এক্সিস। ওকে, সো এক্স এক্সিস কি ওয়াই এক্সিস কি এগুলো তো জান, এগুলো তো আমাকে আর বলতে হবে না। এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই। ধরে নাও এটা একটা সরণ হইলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে? আহ, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এই পয়েন্টে, এই বস্তুটার উপর বা এই পয়েন্টে তুমি যদি এখন একটা লাইট নাও, এখন লাইট নিয়ে তুমি যদি এই বরাবর একটা লাইট দিতে থাকো, আমরা কি দেখব? এই বরাবর একটা তুমি এটার প্রতিচ্ছবি পাবে না? একদম সোজা বরাবর লম্বভাবে এটা গিয়ে এতটুকু পর্যন্ত জায়গা, বা একটু দেখাই ভাবে করে, এই যে এতটুকু জায়গা, এতটুকু জায়গা বরাবর তোমার একটা ছায়া পড়বে না? এটা কিসের ছায়া? এটা হচ্ছে এই বস্তুটা এতটুকু পর্যন্ত ছায়া, বা এই যে তোমার একটা লম্বা জিনিস পাইতেছো এস, এই এস এর একটা ছায়া পড়তেছে না এই জায়গায়? ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা। মানে এটা তো আসলে এইভাবে করে হবে না, এটা আসলে পুরো এস এর উপর হবে, ঠিক আছে? মানে একদম লম্বভাবে করে হবে। তাহলে যদি এরকম হয়, এই যে তুমি ছায়াটা পাইতেছো, এই ছায়াটাকে বলা হয় উপাংশ। সেম অ্যাজ ওয়েল তুমি যদি সেম একটা ছায়া এই দিক বরাবর অঙ্কন করো, তাহলে এটা কিসের হবে? এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে একটা ছায়া। তাহলে এই দিকেও ওয়াই অক্সিসের দিকেও একটা ছায়া পাওয়া পসিবল, ঠিক আছে? তাহলে ছায়া এটাও একটা উপাংশ, দুই সাইডে হইতে পারে। ধরে নাও এই যে তোমার এস এর কথা বলতেছি, এই এসটা এক্স এক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে? সো তুমি জানো এস কি, তুমি জানো থিটা কি, তোমার কাছে এই দুইটা জিনিস জানা আছে। এটা কি একটা, এটা একটা লম্ব, সেম অ্যাজ ওয়েল এটা একটা লম্ব, রাইট? ওকে ফাইন। এখন ধরে নাও এটা এ বি সি ডি। আমি এখন যেটা করতাম, আমি একটা ত্রিভুজ আইডেন্টিফাই করব। সো ধরে নাও আমি একটা এখানে ত্রিভুজ আইডেন্টিফাই করলাম।
এখানে এ বি সি আসছে থিটা। তোমার বের করা দরকার এ বি এর ভ্যালুটা কত, কারণ ছায়াটা উপাংশ, তাহলে আমার উপাংশটা এই জায়গায় দরকার, বুঝতে পারছি? সো এ বি মানে বলের দিকে সরণের উপাংশটা আমার দরকার ছায়াটা, সো অবভিয়াসলি আমাদের এখন এ বি এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? সো এ বি আমি ধরে নিই এ বি হইতেছে এক্স, যেহেতু এক্স এক্সের বরাবর আছে। আর এই যে এসি, এসি সমান কি? এসি সমান দেওয়া আছে এস। ওকে, সো বিসির কাজ আমার নাই এখানে। দেখো তোমার কাছে কি কি আছে? তোমার কাছে দেওয়া আছে ভূমি এবং অতিভুজ, তাহলে লতিভূতি, তাহলে আমরা ভূমি বাই অতিভুজ দিয়ে কস থিটা বের করতে পারি। কস থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, মানে এ বি বাই এসি, উইচ ইজ ইকুয়াল টু এক্স বাই এস। সো উই ক্যান সে এক্স ইজ ইকুয়াল টু এস কস থিটা। এটাই কি তোমার এক্স এক্সিস বরাবর সেই এস এর উপাংশ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বাংলায়? এটাকে আমরা বলবো এক্স এক্সিস বরাবর এস এর উপাংশ। এটা কি ক্লিয়ার? ওকে, সেম অ্যাজ ওয়েল তুমি যদি এ সি ডি কে নাও, তখনও তুমি এখানে একটা উপাংশ ক্রিয়েট করতে পারবা। দেখাই দিই, যদিও এটা আমাদের এখানে কাজে লাগবে না, বাট স্টিল পড়তে চাইলে পড়তে পারো। এগুলো ইন্টারে কি আরেকটু ডিটেলসে পড়বা, বাট এখনও পড়তে চাইলে তোমাদের ইচ্ছা থাকলে সবই পড়তে পারো। ওকে, সো আমি একটু চিত্রটা আঁকি। এ সি ডি, ব্যাপারটা দেখতে এরকম ছিল, আর এই দিক বরাবর একটা রেখা ছিল যেখানে এই জিনিসটা ইন্ডিকেট করতো থিটাকে। দেখো, এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা মাস্ট বি কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা? কারণ আমরা জানি যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস যে তোমার একে অপরের সাথে কিভাবে করে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো এটা হবে অবভিয়াসলি 90 মাইনাস থিটা। যদি এটা 90 মাইনাস থিটা হয়, তাহলে আমাকে বলে যে সি, ধরে নাও এটা হচ্ছে থিটা প্রাইম। সো থিটা প্রাইম সমান কত হবে? থিটা প্রাইম সমান হবে 180, বিকজ তোমার পুরো একটা ত্রিভুজ কত অ্যাঙ্গেলের হয়? সব মিলে অ্যাঙ্গেলগুলা 180 ডিগ্রি। সো 180 মাইনাস 90 ফর এডিসি প্লাস 90 মাইনাস থিটা ফর ডিএসি। সো 90 মাইনাস থিটা, আলটিমেটলি তোমার আসতেছে কত? থিটা। সো আমরা বলতে পারি এখানে এটা সমান আসলে থিটাই। তো চিন্তা করে দেখো, এখানে আমরা অলরেডি জানি কি? আমরা অলরেডি জানি যে এই পার্টটুকু বা এসি এর পার্টটুকু কত? এস। আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে এডি এর পার্ট, বিকজ ওয়াই ইজ ইকুয়াল টু কত? এটাই তোমার কি সেই ওয়াই অক্ষ বরাবর তোমার উপাংশ। সো উই ক্যান সে যে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু না দিয়ে একটু চিন্তা করে দেখো এখানে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এবার লম্ব, লম্ব দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, এবং তোমার কাছে দেওয়া আছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা দিয়ে বের করতে পারি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব মানে এডি বাই এসি, which means AD is equal to Y and AC is equal to S. So we can say Y is equal to S sin theta. এটা কি ক্লিয়ার? আই হোপ সবাই ক্লিয়ার। আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আসি কাজের মধ্যে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ধরে নাও তোমার কাছে একটা বস্তু এরকম করে দেওয়া আছে, মানে আমরা আসলে কাজের সংখ্যাটা যেন কি বলছিলাম যে কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, তাই না? আমরা কাজ সমান বলছি বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এখন তো ফ্যাক্ট ইজ আমার তো দরকার বল, আমি তো জানি বলটা কি। বলটা কি? বল হইতেছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু বলের দিকে সরানোর উপাংশ। ধরে দাও এটা তোমার একটা বল, মানে ধরো এটা ফুটবল। এই ফুটবলের মধ্যে তুমি ধরো বল দিছো এই বরাবর, ঠিক আছে? এটা এফ। তো আমি যদি চাই আমরা
এই বলটা এটা অবভিয়াসলি এই জায়গায়ও শিফট করা যাবে। আমি জাস্ট আমার সুবিধার্থে এই জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, এই জায়গায় না নিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, নিতেও পারো, নো ইস্যুস। ধরে নাও এটা তোমার এখানে এস পর্যন্ত সরণ হয়েছে, মানে এটা তোমার কি এফ, এবং তোমার যে সরণটা হয়েছে এই বরাবর এস পর্যন্ত সরণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বলের বল বলের দিকে সরণের উপাংশ, তাই না? বা সরণের দিকে বলের উপাংশ আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, ওইটাও একই কথা ইন্ডিকেট করে। তাহলে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এসটা তো বড় না দিই, একটু ছোট দিই। তো ধরে নাও এস হইতেছে এইটা। তাহলে আমরা বলতে পারি যে এস এই জায়গায় গিয়ে তোমার যদি ছেদ করে, তাহলে এই যে তোমার এই পার্টটুকু তুমি পাইতেছো, এটা তোমার কি সেই বলের দিকে সরণের উপাংশ। সেটা কি হবে? অবভিয়াসলি এস কস থিটা হবে। বুঝতে পারছি? এটা না, এই পার্টটুকু হবে এস কস থিটা। চিত্রটা হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমি একটু বড় করে চিত্র আঁকি। পরের পেজেই চলে যাই, এটাই বেটার হবে। আচ্ছা, কাজ সমান আমি একটু লিখে রাখি। কাজ সমান দুইটা জিনিস হইতে পারে। এক হইতে পারে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণ ইন্টু বলের দিকে সরণের সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। দুইটাই পসিবল। সরণের দিকে বলের উপাংশ। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে, ধরে নাও যে এটা একটা বস্তু, যে বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো। ধরে নাও এই বরাবর তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে? তাহলে এই বরাবর তুমি যদি বলটা প্রয়োগ করো, দেখা গেল এই বস্তুটা এই দিক বরাবর সরণটা ঘটাইলো, ঠিক আছে? যদি এই দিক বরাবর সরণ ঘটে, আমরা বললাম কি যে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এখন উপাংশ আমরা কেমনে করে বের করতাম? উপাংশ আমরা ছায়া দিয়ে বের করতাম। তাহলে যার উপাংশ এখানে একটু দেখে নাও, এই যে দেখো আমরা কিসের উপাংশ বের করছিলাম, এখানে এখানে বের করছিলাম এক্স এক্সিস বরাবর এস এর উপাংশ, আর এটা কি ছিল? ওয়াই এক্সিস বরাবর এস এর উপাংশ। এখন আমরা যার উপাংশ বের করছি, আমরা তার বরাবর লাইটটা বসাইছিলাম। সেম অ্যাজ ওয়েল আমি যদি এখন বলি আমি যে কাজটা করব, এটার বরাবর লাইটটাকে বসাবো, ঠিক আছে? তো আমরা চাইলে ফোর্সটাকে এই দিক বরাবর শিফটও করতে পারি। এগুলো আসলে তোমরা ইন্টারেক্টিভ ভেক্টর শিফটিং সম্পর্কে আরেকটু ভালো মতো করে পড়বা, বাট আপাতত জেনে রাখো ফোর্সটাকে এভাবে করে শিফট করা যায়। তো সেম ফোর্সটাকে আমি শিফট করলাম। এখন আমি যদি এই এসটাকে এই বরাবর লাইটটা দিলে কি হবে? লাইট দিলে এটা এই বরাবর একটা ছায়া ফেলবে, যেটা হবে তোমার এই যে এই এফ এবং এস এর মধ্যবর্তী এটা থিটা কোণ থাকে, তাহলে আমরা বলতে পারি এস কস থিটা, তাই না? একটু হিসাব করে দেখো, আবারও আগের মতো পারবা। সো যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। এটা কি ক্লিয়ার? তাহলে আলটিমেটলি তোমার আসতেছে কি? আলটিমেটলি তোমার আসতেছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন ফর্সে আমরা ধরে নিই যে এমন একটা কেস, এটা একটা স্পেশাল কেস যেটা আমরা ইউজুয়ালি পড়ে থাকি লিনিয়ার কেসের জন্য। ধরে নাও কোনো একটা বস্তুকে তুমি এই দিক বরাবর ফোর্স দিছো, এই দিক বরাবর তোমার সরণটা হয়েছে। তাহলে এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আমাকে বলো তো? 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি শিওর, 0 ডিগ্রি, কারণ দুইটা সেম দিকে যাইতেছে। সো আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। অলরেডি ট্রাইগোনোমেট্রি পড়ে ফেলছো, সো আমার আলাদা করে বলা দরকার নাই যে কস 0 ডিগ্রির ভ্যালু কত। কস 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে আমরা বলতে পারি এফ এস ইন্টু 1। সো আলটিমেটলি আসতেছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এতক্ষণে কি ক্লিয়ার হয়েছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বাবাটা কোত্থেকে আসছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সুন্দর মতো তোমরা খাতার মধ্যে তুলে ফেলো সবগুলা। এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে তার একক এবং মাত্রাটা কি হবে।
ক্লিয়ার এটা? ওকে, সো পরেরটাতে আমরা যাই। দেখো, আমি যদি বলি কাজের এককটা তাহলে কি হবে? একক হিসাব করার জন্য আমরা কি করতাম? আমরা একটা ফর্মুলাকে যতটুকু পারা যায় ছোট অবস্থায় নিয়ে যাব, তাই না? সো তোমার কাছে জানা আছে যে কাজ সমান হইতেছে এফ এস। এফকে আমরা যদি ভাঙি আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু মা, তাহলে এম এ ইন্টু এস। মাস যদি হয় তাহলে মাসের মধ্যে সবগুলোর একক আমরা বসাই দিতে পারি। কত হবে? আমরা বসাইতে পারি এম ইজ ইকুয়াল টু কেজি, এ ইজ ইকুয়াল টু মিটার সেকেন্ড ইনভার্স টু, ইন্টু আমরা এস এর একক কত বসাবো? এস এর একক বসাবো, এটা কি স্মরণ? এটা তোমার টাইম না। যদি স্মরণ হয় তাহলে কি বসাবা? স্মরণ হলে মিটার বসাবা। ক্লিয়ার? সো আলটিমেটলি তোমার আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। দেখো আরও একটা ব্যাপার, আমি যদি এফএসকে ভাঙি তাহলে আমি কি পাইতাম? ফোর্সের একক জানি কি ছিল? আমরা আগেই পড়ছিলাম নিউটন, আর এস এর ক্ষেত্রে মিটার, তাহলে আমরা বলতে পারি নিউটন মিটার। অ্যাকচুয়ালি যদি আমি বলি কাজের একক বলা হয় জুলকে, বা এটাকে আমরা বলতে পারি জাস্ট জুল। ইটস আপ টু ইউ। জুলটাকে সংক্ষেপে লেখা হয়। তাদের আলটিমেটলি আমরা কি কি পাইতেছি? আমরা পাইতেছি 1 জুল সমান 1 নিউটন মিটার সমান 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা, যাতে করে অনুধাবনমূলক প্রশ্ন আসলে আমরা পারি। অনুধাবনমূলক প্রশ্ন কি আসবে সেটা আমরা প্র্যাকটিস করবো, নো ইস্যুস। ক্লিয়ার? ওকে, এবার আসি কাজের মাত্রাতে। আচ্ছা, মাত্রা আমরা জানি কিভাবে হিসাব করতাম, আমি আরেকটু মনে করাই দিই। কাজের মাত্রার মানে যে কোনো মাত্রার মধ্যে আমরা তিনটা জিনিস পাই, এম, এল এবং টি। এম দিয়ে বলা হয় মাস, এল দিয়ে বলা হয় লেন্থ এবং টি দিয়ে বলা হয় টাইম। সো আমাদের দেখতে হবে কোথায় মাস, কোথায় লেন্থ এবং কোথায় টাইমের এককগুলো রয়েছে। সো মাস মানে কি? মাস মানে ধরো কেজি, লেন্থ মানে মিটার এবং টাইম মানে সেকেন্ড। এটা আমরা এইভাবে করে আইডেন্টিফাই করবো। সো কেজি মিটার সেকেন্ড এই ফর্মেটে আমাকে আগে কনভার্ট করা লাগবে এককটাকে। আমরা অলরেডি কনভার্ট করে ফেলছি। সো এখন জাস্ট ওই জায়গায় মাত্রাগুলোকে বসায় দাও। সো আমরা বলতে পারি কেজির জন্য এম, মিটারের জন্য কি আসবে? এল, তাহলে এল স্কোয়ার। আর টাইমের জন্য আসবে, সেকেন্ডের জন্য আসবে টাইম, দ্যাট মিনস টি, তাহলে টি ইনভার্স টু। এবং মনে রাখবা মাত্রার ক্ষেত্রে অবভিয়াসলি থার্ড ব্রেকেট দেওয়াটা মাস্ট। সো থার্ড ব্রেকেট মাস্ট বি দিতেই হবে। ক্লিয়ার? ওকে, সো যদি মাত্রা এবং কাজ, সরি কাজের একক, এই দুইটাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখি কাজের জন্য। আমি একটু কোয়েশ্চেনটা লিখি। দশ জুল কাজ বলতে কি বোঝায়? দেখো 10 জুল কাজ মানে কি? 10 জুল কাজ মানে হইতেছে যে আমি আগেই বলছিলাম, দেখো 1 জুল সমান যদি 1 নিউটন মিটার হয়, এটার মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় এখানে আমাদের কি কি আছে? এফ ইন্টু এস, এটাই তো, তাই না? আমরা যেহেতু লিনিয়ার হিসাব করবো আমাদের এসএসসির কনসেপ্টের জন্য, সো আমাদের অ্যাঙ্গুলারে কি কি আছে? এফ এস কস থিটা না কি আছে, এত কিছু আমাদের আইডেন্টিফাই করা দরকার নাই। তো আমরা বলতে পারি 10 জুল কাজ মানে হইতেছে তুমি যদি এটার মধ্যে 10 নিউটন ফোর্স দাও তাহলে 1 মিটার তোমার সরণ হবে, এটাই তো ইন্ডিকেট করে, তাই না? তাহলে নিউটন মিটার চলে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর তুমি চাইলে 10 নিউটন লিখতে পারো। আর তুমি যদি বলো যে আমি 1 নিউটন লিখবো, তাহলে মাস্টই মাথায় রাখবা যে 10 মিটার সরণটা হবে। ক্লিয়ার? সো কোনো বস্তুর উপর তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো, বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 10 মিটার
সরণ ঘটায়। ক্লিয়ার? সো আমরা চাইলে এটাকে আরো ভাঙতে পারি। কেমনে ভাঙতে পারি দেখো, আমরা আরো বলছিলাম যে 1 নিউটন মিটার হইতেছে কি যেন দাঁড়ায়, দাঁড়ায় যে MAS এরকম ছিল না, তাহলে কি হয় 1 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু যেখানে ছিল MAS। আমি যদি এখন এটাকে ভাঙি তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ধরো কোনো একটা 10 কেজি ভরের কোনো একটা বস্তুকে তুমি যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে তুমি নিক্ষেপ করো, ঠিক আছে, বা এই বস্তুটার উপর যদি এত ত্বরণে কোনো কিছু আঘাত করে তাহলে, সরি, এই ত্বরণে যদি যায় তাহলে তোমার এটার কতটুকু সরণ হবে, 1 মিটার সরণ হবে। ভাইস ভার্সা চাইলে তুমি এটাও লিখতে পারো যে 1 কেজি ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এখানে 1 মিটার। অলসো এটাও বলতে পারো 1 কেজি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার আর 10 মিটার। ইটস আপ টু ইউ, তুমি যেটাই বলো না কেন, বাট অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে তুমি যদি এটা বলো, এবং এটা ছোট অনেক বেশি, নাম্বার 2 দিতে বাধ্য। এগুলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন। ক্লিয়ার? ওকে, সো আমরা এবার পরেরটাতে যাই, পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা কোয়েশ্চেন 2। প্রশ্নটা হইতেছে, ধরে নাও যে আমরা সবাই মিসবাকে চিনি। মিসবার উপর 500 নিউটন বল প্রয়োগ করার ফলে তার 50 মিটার সরণ হলো। প্রশ্ন হচ্ছে কৃত কাজের পরিমাণ কত? ওকে, আমি যদি একটু বলি যে আমরা মিসবার উপর আমরা 500 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে, বা সোজা কথা মিসবাকে আমরা এমন কাজ করছি যে ওর আহ, একটা মিসবারকে এমন আমরা একটা একটা বল প্রয়োগ করছি যার কারণে তার একটা ত্বরণ হয়েছে, ঠিক আছে, হইতে পারে যে কোনো একটা ত্বরণ, আমরা জানি না। সো এই ত্বরণের ফলে তার 50 মিটার সরণও হয়েছে। আর তোমাকে জিজ্ঞাসা করছে তার কৃতকাজের পরিমাণ কত। দেখো আমরা জানি যে আমাদের চাইছে এখানের মধ্যে, আমি একটু লিখি, sorry, দেখো আমাদের চাইছে কি, আমাদের চাইছে ডাব্লিউ কত। দেওয়া আছে যে তার সরণ হয়েছে 50 মিটার, অলসো এটাও দেওয়া আছে তার উপর বল প্রয়োগ করা হয়েছে 500 নিউটন। তাহলে দেখো আমরা জানি যে লিনিয়ার বেগ সবগুলো আমরা কাউন্ট করবো, সো অবভিয়াসলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ। যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস হয় তাহলে 500 নিউটন ইন্টু তোমার কত 50 মিটার, তো আলটিমেটলি হয় যে 5×5 = 25, সো আলটিমেটলি 25,000 নিউটন মিটার, দ্যাট মিনস জুল। এটাই তোমার কি সেই কাঙ্ক্ষিত আনসার, এক লাইনের আনসার। জাস্ট তুমি একটু কোশ্চেন যদি আসে একটু ব্যাখ্যা করে যে কোনটা ডাব্লিউ, কোনটা এফ, কোনটা এস, ঠিক আছে, এরকম করে দেখায় দেখায় প্রতিটা লাইন বাই লাইন স্টেপ দেখাবা। ক্লিয়ার? ওকে, লেটস মুভ ইন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন 3। কোয়েশ্চেনটা কি, ধরে নাও তোমার কাছে একটা বস্তু এরকম দেওয়া আছে, এটা একটা সারফেস। সো এই সারফেস বরাবর তুমি দেখতেছো এই দিক বরাবর তোমাকে একটা ফোর্স দেওয়া হচ্ছে
অ্যান্ড এই যে তোমার একটা সারফেস ছিল, এই সারফেসের মধ্যে একটা ঘর্ষণ বলও আছে, ঠিক আছে? তো এদিক বরাবর তুমি একটা ফোর্স দিচ্ছ, যার কারণে এ সরণ হইতেছে, সরি ত্বরণ হইতেছে, যেটা হইতেছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এদিকে তোমার একটা ঘর্ষণ বলও আছে, তোমাকে বলে দিচ্ছে এইটার মাস হচ্ছে 2 কেজি। এক 2 নম্বর বলে দিচ্ছে যে তুমি ফ্রিকশনটা পাইতেছো, এই ফ্রিকশনটা হচ্ছে 0.1 নিউটন। ওকে, এখন তোমাকে প্রশ্ন করছে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে 2 মিটার সরানো হলে এফ বল দ্বারা কৃত কাজ কত হিসাব করো। এখন দেখো আমার কাছে দেওয়া আছে, আমরা জানি যে এই বস্তুটা যেটা আছে এখানের মধ্যে, এই বস্তুটার উপর আমি কি করতেছি, এফ পরিমাণ বল দিতেছি। একটু হিসাব করে দেখি আমরা, ঠিক আছে? এই বস্তুটার উপর আমরা হচ্ছে এই দিক বরাবর একটা ফোর্স দিচ্ছি, যার কারণে এই দিক বরাবর একটা সরণ হচ্ছে, আমাকে বলছে ফোর্স দিচ্ছে এদিকে একটা, এদিক বরাবর একটা কি আছে, ফ্রিকশন আছে, তাই না? ফ্রিকশনটা আমরা একটিভাবে করে লিখি, এদিক বরাবর তোমার একটা ফ্রিকশন আছে, ঠিক আছে? তো আমাকে বলো আমরা যেই আবার এদিকে বরাবর একটা ত্বরণ হইতেছে তার, তাহলে এই ত্বরণটা কিসের ত্বরণ? টোটাল বস্তুর ত্বরণ, যেটা তুমি আফটার ঘর্ষণ পাইতেছো, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমরা তো আগেই শিখছিলাম এফ নেট, নিট বল ইজ ইকুয়াল টু কত যেন হয়, এফ যেটা তুমি প্রয়োগ করতেছো মাইনাস যেটা তোমার ঘর্ষণের কারণে মাইনাস হয়ে যাচ্ছে সেটা, তাই না? তো আমরা বলতে পারি এফ মাইনাস এফ। এখন তোমার দরকার এফ বল দ্বারা কৃত কাজ, এই ওয়ার্ডটা একটু দেখো, এফ বল দ্বারা কৃত কাজ বলছে, তাহলে আমাকে অবভিয়াসলি এফ বলটা কত সেটা বের করতে হবে, কারণ এফ বলটা কত সেটার উপর বেস করে আমরা বুঝতে পারবো যে এফ বলটা কতটুকু কাজ করছে, তাই না? বুঝতে পারছো? তাহলে আমাদের এখন এফ বলটা বের করা লাগবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে এফ নেট প্লাস ঘর্ষণ বল। ক্লিয়ার? সো এফ নেট সমান কত হবে, এম এ, কারণ এটা পুরো বস্তুটার ক্ষেত্রে হবে, এম এ প্লাস এফ। এম এ কত, এম দেওয়া আছে 2 কেজি, এ দেওয়া আছে 2, আর ঘর্ষণের ক্ষেত্রে দেওয়া আছে 0.1। সো আমরা বলতে পারি 4.1 নিউটন। এটা কি, সেই বস্তুটার উপর প্রয়োগকৃত বল। এখন যেই বস্তু মানে এই বস্তুটার উপর যে প্রয়োগকৃত বল, সেটা দ্বারা তোমার কৃতকাজ বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ এফ বা ডাব্লিউ তুমি যেটাই বলো না কোনো, ইটস আপ টু ইউ, একটা জিনিস দিয়ে ইন্ডিকেট করলেই হয়। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি যে এফ এস, এখন এফ সমান কত 4.1 ইন্টু এস সমান কত, এস সমান দেওয়া আছে 2 মিটার সরণ হয়েছে, তাহলে এস সমান হইতেছে 2 মিটার, তাহলে আমরা বলতে পারি 8.2 জুল। দিস ইজ দ্য আনসার। এখন প্রশ্ন ধরো করলো এরকম যে এফ বল দ্বারা কৃত কাজ না, বলছে যে ছোট হাতের এফ বল দ্বারা যদি কৃত কাজ বলে, যদি এইটা বলতো তাহলে তুমি কি করতা? তাহলে তুমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই যে ছোট হাতের এফ এস দিয়ে কাউন্ট করতা। সোজা কথায় যে বল দ্বারা কৃত কাজ বলবে সেই বলটাই তুমি কোথায় বসাবা, ফর্মুলার মধ্যে বসাবা। এটা কি ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাই। আচ্ছা পরের প্রশ্নতে যাওয়ার আগে, আচ্ছা পরের প্রশ্নতেই যাই, চলো পরের প্রশ্নটা একটু বুঝাই দিই। কোয়েশ্চন 4, 120 কেজি ভরের আবির 2000 মিটার উঁচু হিমালয় পর্বতে আরোহণ করলে
তার কৃতকাজের পরিমাণ কত। দেখো আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই যে আবিরের ভর হইতেছে 120 কেজি। আবির যেটা করছে, এখানে তোমার একটা হিমালয় পর্বত ছিল, সেই হিমালয় পর্বতের সে 2000 মিটার উঁচুতে গিয়ে উঠছে, ঠিক আছে। সে এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্টে পিক পয়েন্টে গিয়ে পৌঁছাইছে 2000 মিটার। 2000 মিটার উঁচু হিমালয় পর্বতে আরোহণ করার পর তার কৃতকাজ কত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই 2000 মিটারটা কি আসলে? এটা হইতেছে সেই এস, বা কতটুকু সে দূরত্ব অতিক্রম করছে সেটাকে ইন্ডিকেট করে। দেখো এই আবির কতটুকু পরিমাণে ফোর্স দিয়ে নিজেকে উপরে উঠাবে। ধরো না এটা আবির কতটুকু পরিমাণে নিজেকে ফোর্স দিয়ে উপরে উঠাবে। অবভিয়াসলি সেটা নিচের দিকে যে তোমার একটা তুমি অভিকর্ষজ বল পাইতেছো, দ্যাট মিনস mg, এইটার সমান হওয়া লাগবে, মাস্ট বি, আদারওয়াইজ তুমি তো কি করতে পারবা না, উপরে উঠতে পারবা না, তাই না? তোমাকে সেই পরিমাণ ফোর্স দিতে হবে যতটুকু পরিমাণে ফোর্সে অভিকর্ষ বা তোমার এই গ্রাউন্ড তোমাকে টানতেছে, পৃথিবী তোমাকে যেই বলে টানতেছে তোমাকে সেই বলটাই কি করতে হবে, সেই বলটা তোমাকে প্রদান করে তোমাকে উপরের দিকে উঠা লাগবে। তাহলে আবিরকে মাস্ট বি mg পরিমাণের বলটা উপরের দিকে প্রয়োগ করা লাগতেছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি mg দ্যাট মিনস 120 ইন্টু 9.8, যেটা সমান আসে কিছু একটা আসবে, যাই হোক কিছু একটা আসবে, আমি জানি না, আমি লিখি নাই, আমি বের করে নিও তোমরা। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, এফ এস, সে আগের মতো। দেখো এবারের ক্ষেত্রে ফোর্সটাও উপরের দিকে, সরণও উপরের দিকে, তাহলে সরণের দিকে বলের দিকে সরণের কি তুমি কোনো কিছু পাইতেছো, বা সরণের দিকে বলের কোনো কিছু পাইতেছো। সো অবভিয়াসলি যেদিকে বল সেদিকে তোমার ফোর্স হওয়া লাগবে। এইভাবে করে আমাদের সেই দিকে একটা ফোর্স আমরা বের করতে পারো। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ সমান হইতেছে 120 গুণ 9.8 ইন্টু এস সমান কত, 2000। তোমার চলে আসবে এখানে 2352000। দিস ইজ দ্য আনসার। এটা কি জুলে আসছে। তো তুমি যদি চাও কিলো জুলে নিতে পারো, মেগা জুলে নিতে পারো, ইটস আপ টু ইউ। 2352 কি হবে, কিলো জুল। এটাও তোমার আনসার হইতে পারে, ইটস আপ টু ইউ, তুমি যেটাই বসো না কেন। ক্লিয়ার? ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। এখন দেখো কাজের মধ্যে আমরা এতক্ষণ ধরে যে কাজ পড়ছি, আমরা দুই টাইপের কাজ পাইছি অ্যাকচুয়ালি। কি কি টাইপের কাজ পাইছি? প্রথম ক্ষেত্রে আমরা পাইছি যে কাজ যেদিকে বল সেদিকে তোমার হইতে পারে, দ্যাট মিনস বলের দ্বারা কাজ হইতে পারে, বা এটাকে আমরা বলি ধনাত্মক কাজ, ঠিক আছে। এখন আরো একটা জিনিস হইতে পারে যে বলের বিরুদ্ধে কাজ, বা এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক কাজ। এখন আমরা ধনাত্মক কাজ কি এবং ঋণাত্মক কাজ কি, দেখো সোজা কথায় যখন তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পজিটিভ হবে তখন কি হবে, বলের দ্বারা কাজ। যখন কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এর ভ্যালু নেগেটিভ হবে তখন আমরা বলবো এটা সেটা কি, ঋণাত্মক কাজ। দ্যাট মিনস তো এটা তখনই পসিবল, আমরা জানি কি যে পজিটিভ বা নেগেটিভ যাই বলি না কেন, পজিটিভ বলো নেগেটিভ বলো, এগুলো আসলে কি ইন্ডিকেট করে, এগুলো আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় দিককে ইন্ডিকেট করতেছে। তাহলে যখন পজিটিভ তখন সবাই কি সেম দিকে আছে, তাহলে আমরা বলতে পারি যখন তোমার পজিটিভ তখন কি আছে, বল ও সরণ একই দিকে রয়েছে। এটা কি বুঝতে পারছো? ওকে। আর যদি নেগেটিভ হয় তাহলে মাস্ট বি হবে এরকম, বল ও সরণ বিপরীত দিকে রয়েছে। এটা কি ক্লিয়ার? এখন ভাই প্রশ্ন হচ্ছে এটা দেখতে কেমন হয়, এটার অ্যাপ্লিকেশনটা কি? দেখো ব্যাপারটা হইতেছে যে ধরো যে কোনো একটা বস্তু, এটা ধরো সে কোনো একটা বস্তু, ঠিক আছে, যেহেতু আঁকতেছি ঠিকভাবে করে আঁকি, ধরে নাও এটা তোমার একটা সারফেস, ঠিক আছে। ধরো এই সারফেসে যেটা হইলো, এই বস্তুটা নিচের দিকে আসা শুরু করছে, ঠিক আছে। এখন নিচের দিকে যে আসা শুরু করছে সেটা এইচ হাইটে ছিল, এখান থেকে এটা হচ্ছে এইচ হাইট, ঠিক আছে।
সো আমরা বলতে পারি যে তোমার নিচের দিকে আসতেছে, এই দিক বরাবর তোমার কি একটা আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, বা আমরা বলতে পারি এখানে একটা গ্র্যাভিটি কাজ করতেছে। তাহলে এখানে অবভিয়াসলি আমরা জি এর উপস্থিতি কি পাবো কি পাবো না, পাবো। তাহলে দেখো নিচের দিকে জি, নিচের দিকে তোমার কি হচ্ছে, তোমার সরণটা হইতেছে। তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষজ বলের দ্বারা এটা একটা ধনাত্মক কাজ হইতেছে। তাহলে যদি অভিকর্ষজ বলের সাপেক্ষে তুমি কাউন্ট করো, তাহলে মাস্ট বি এটা একটা কি হবে, ধনাত্মক কাজ হবে। তাহলে এই বস্তুটার জন্য আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই না, যেখানে এফ এস ধনাত্মক, ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, এম জি, এর সমান তো এইচ না, এইচ হবে। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ ফর দিস কন্ডিশন। ক্লিয়ার? সেম অ্যাজ ওয়েল আমি যদি এখন বলি এটা একটা সারফেস, যে সারফেসে ধরো এই বস্তুটা ধরো এইখানেই আছে, এখন এই জায়গায় যে আছে, তুমি যেটা করতেছো উপর দিকে একটা ত্বরণ দিয়ে তুমি এই পয়েন্টে নিবা, ঠিক আছে, এই পয়েন্টে ধরো তোমার উচ্চতা হচ্ছে সেম আগের মতো এইচ, ঠিক আছে। এখন কথা হইতেছে ভাই, এবার তোমার নিচের দিকে তো একটা গ্র্যাভিটি তোমার কাজ করতেছে, তো তুমি আবার কি করতেছো, এই গ্র্যাভিটির অপোজিটে কি কাজ করতেছো। তাহলে দেখো এটা তোমার গ্র্যাভিটি এর দিকে, আর এটা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিটে, বুঝতে পারছো? যদি যেহেতু এটা গ্র্যাভিটির অপোজিটে, আমরা বলতে পারি অভিকর্ষজ বলের দ্বারা যদি কাজ করো, তাহলে এটা কি হবে, অভিকর্ষজ বলের বিরুদ্ধে একটা কাজ করতেছো তুমি। ওয়ার্ডিংটা বুঝতে পারছো? অভিকর্ষজ বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো, তাহলে অভিকর্ষজ বলের সাপেক্ষে এটা একটা ঋণাত্মক কাজ হবে। দ্যাট মিনস দেখো তুমি বল যাচ্ছে তোমার নিচের দিকে, বাট তোমার সরণ হচ্ছে উপরের দিকে, বুঝতে পারছি? তাহলে সেম অ্যাজ ওয়েল আমি যদি এখন আগের কোশ্চেনে যাই, এখানে যদি আমি বলতাম যে এখানে তার কৃতকাজের পরিমাণ অভিকর্ষজ বলের সাপেক্ষে কত বা অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষে কত, তখন তুমি কি করতে, আনসারটা নেগেটিভে আসতো তোমার, তাই না? বুঝতে পারছো? সেম অ্যাজ ওয়েল তুমি যদি বলতা যে তোমার এফ বল দ্বারা বা ছোট হাতের এফ বল দ্বারা যদি কৃতকাজটা হইতো, তাহলে এটাও কি এখানের মধ্যে নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে ভাই? কেন? কারণটা হইতেছে আমরা দেখতেছি যে যখনই তোমার বলের বিরুদ্ধে কাজটা হয়ে যায়, তখন অবভিয়াসলি এটা নেগেটিভ হয়ে যায়। তাহলে গ্র্যাভিটির রেসপেক্টে এটা অবভিয়াসলি এটা নেগেটিভ, কারণ সরণ তো এবার মাইনাস হয়ে যাইতেছে, বুঝতে পারছো? বা ফোর্সটা এবার মাইনাস হয়ে যেতেছে, আমরা এভাবে করে বলতে পারি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি মাইনাস এফ এস, তাহলে মাইনাস এম জি এইচ, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে বলের বিরুদ্ধে কাজ বলো, বলের দ্বারা কাজ বলো, দুইটাই আই গেস আমাদের এখন ক্লিয়ার। সোজা কথায় বল এবং সরণ যদি একই দিকে হয়, তাহলে এটা একটা ধনাত্মক, আর যদি বল এবং সরণ বিপরীত দিকে হয়, তাহলে এটা মাস্ট বি অপোজিট ডিরেকশন আছে, দ্যাট মিনস ঋণাত্মক। আই গেস এটা ক্লিয়ার। ওকে, তো আজকে তাহলে এইটুক থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা ক্ষমতায় স্টার্ট করব, তারপর গিয়ে আমরা ক্ষমতার বেশ কিছু ম্যাটের দেখবো, তারপর গিয়ে ধরো আমরা শক্তি দেখবো, তারপর কর্মদক্ষতা দেখবো, অনেক কিছু আমাদের বাকি আছে এখন। ওকে, তো আজকের জন্য এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।